আর পদে পদে তাকে অপমান করায় এতটুকু সুযোগও কোনো মিস করতেন না। আর শেষমেশ তো জব থেকে বের করার জন্য ইনডাইরেক্টলি অনেক কাহিনী করলেন। আমি সবসময় শিয়ার সাথে খারাপ আচরণ করেছি, যাতে ওর মনে আমার জন্য ভালো ধারণা সৃষ্টি না হয়। আমি ভয় পেতাম আমার সাথে বেশি ভালো সম্পর্ক তৈরি হলে ওর মনে আমাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হতে পারে, আমাকে চিনে যেতে পারে। শিয়া যে পরিমাণ জেদি মেয়ে, ওর মনে একবার সন্দেহ বসা বাঁধলে ও সেটা শেষ পর্যন্ত যাবে। আর একটা বিষয় হলো, রবিনা যদি কোনোভাবে শিয়াকে চিনে যায় তাহলে ওর লাইফ রিস্ক হওয়ার সম্ভাবনা আছে। আর শিয়াকে জব থেকে বার করার জন্য ওরকম করে যথেষ্ট কারণ আছে। আমি জানতাম অভিমন্যু শিয়াকে পছন্দ করে। অভিমন্যু ছেলেটা খুব একটা সুবিধার না, তো আমাদের বিয়ের বিষয়টা ওর কানে গেলে বড়সড় কিছু ঘটবে, এটা ভালো করেই জানতাম। তাই আমি চেয়েছিলাম তোমরা নিজে থেকেই বেরিয়ে যাও। আমি তো এমনিতেই এক পাপৃষ্ট খারাপ মানুষ, আবারও না হয় একটু খারাপ হলাম। অভিমন্যু থেকে সেভ করার জন্য তোমাকেও হসপিটাল থেকে বের করেছিলাম আমি। তুমি তো তখন তো তোমার মেমোরি ছিল না, চাইলেও তুমি কোনো অ্যাকশন নিতে পারতে না, তাই এত প্ল্যান করা। সব বুঝলাম। এত বছর পরেও অভিমন্যু আমার মেয়েটার পিছু ছাড়েনি। আজকে জবরদস্তি শেয়ার অ্যাবর্শন করিয়ে ওকে দিয়ে দেশ ছাড়তে চেয়েছিল। ইনিশিয়ার ল্যাবরিক্স আছে জেনেও সে জিদ্দের বসে এরকম একটা জঘন্যতম কাজ করতে যাচ্ছিল। আমি একজন বাবা হয়ে এরকমটা হতে দিই কী করে? আমি জানি আমার মেয়ের জন্য তুমি পারফেক্ট, শিয়া তোমার কাছে ভালো থাকবে, তাই তোমাকে কল করেছিলাম। জীবনে মেয়ের জন্য করা এটাই আপনার প্রথম ভালো কাজ। এনিওয়েজ, কোথায় নামবেন বলুন? আপনাকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। সুস্থ না হওয়া পর্যন্ত আমি শিয়ার সাথে থাকতে চাই। আয়ান, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ঠিক আছে। আয়ানের প্রত্যুত্তরে ডক্টর আমজাদ হোসেন খুশি হয়ে বললেন, আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না, একজন বাবার দুঃখ তুমি অবশ্যই বুঝবে। আয়ান নিশ্চুপ থাকলেও কিছু সময় পর বাঁকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি জায়গার নাম বলবেন না, তাই এখানেই নেমে যান। এখান থেকে অনায়াসেই গাড়ি পেয়ে যাবেন আপনি। আয়ানের কথাগুলো শুনে মুহূর্তেই চোখের হাসি মিলিয়ে গেল আমজাদ হোসেনের। তিনি চোপসানো মুখে বলতে শুরু করলেন, আয়ান, এরকমটা তুমি করো না, তুমি নিজেও তো একজন বাবা, তোমার তো বোঝা উচিত আরেকজন বাবার দুঃখ। বুঝতে পারছি বলেই তো নেমে যেতে বলছি। আপনার মতো লোক কারোর বাবা হওয়ার যোগ্য না। শুধুমাত্র ভরণ পোষণের খরচ দিলেই বাবা হওয়া যায় না, বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি কোনোদিনও সিয়ার বাবা হয়েই উঠতে পারেননি। আপনার মতো মানুষেরা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না। এরা যে কাজে যুক্ত হয় সব কিছুর পেছনেই কোনো না কোনো স্বার্থ থাকে। ঠিকই বলেছ। সত্যি বলতে আমারও স্বার্থ আছে এখানে। আমি নিজের স্বার্থের কারণেই তোমাকে এত রিকোয়েস্ট করে যাচ্ছি। কী স্বার্থ জানো? মেয়েটাকে ভালোবাসার স্বার্থ। আমাকে কখনোই ইমোশনালি কনভিন্স করতে পারবেন না আপনি, তাই বৃথা চেষ্টা করে কথা অপচয় করা নিষ্প্রয়োজনীয়। আয়ান, মানুষকে সন্দেহ করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে দেখছি। আপনি যে এত কাহিনী করছেন আমার বাড়ির লোকেশন জেনে তার ভেতরে যাওয়ার জন্য, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, আপনার পেছনে এত কথা খরচ করার কোনো ইচ্ছে নেই আমার। আপনি দ্রুত গাড়ি থেকে নেমে যান। সসম্মানে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে আমাকেই কিছু করতে হবে। আর আমি নিজ উদ্যোগে কিছু করলে সেটা আপনার জন্য মঙ্গলকর হবে না, নিশ্চিত থাকুন। আমজাদ হোসেন আর কোনো কথা না বলেই চুপচাপ গাড়ি নিয়ে নেমে গেলেন। আমজাদ চৌধুরী নেমে যাওয়ার পর আয়ান চৌধুরী তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে চলে গেল। ইনশিয়ার জ্ঞান ফিরতে এসে নিজেকে আয়ান চৌধুরী ও তার বেডরুমে আবিষ্কার করল। বাচ্চা শিয়ান ইনশিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনশিয়া মুচকি হেসে শিয়ানের কপালে চুম্বন করে বসতে নিলে পুরো শরীর ও হাতে ব্যথা অনুভব করল। মাথাতেও তীব্র যন্ত্রণা হচ্ছে তার। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর গতদিনের কথা সব মস্তিষ্কে আসতেই থ হয়ে গেল ইনশিয়া। সে নিজের বাম হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে ব্যান্ডেজ করা। মুহূর্তেই ভয় এসে বাসা বাঁধল তার মনে। ইনশিয়া বিছানা থেকে নামতে মাথাটা ঘুরে উঠল। সে সাইড টেবিল ধরে নিজেকে সামলে নিল। এরপর ধীর পায়ে কয়েক ধাপ এগোতেই সে দেখতে পেল আয়ান চৌধুরী ব্যালকনিতে বিন ব্যাগের সোফায় বসে বসে ড্রিঙ্ক করছে। ইনশিয়া সেখানে আসতেই আয়ান চৌধুরী এক নজর তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বসো। ইনশিয়া মাথা নিচু করে বলল, আম সরি, আমি বুঝতে পারিনি এরকম একটা ঘটনা ঘটে যাবে। বসতে বললাম তো। ইনশিয়া বসার পর আয়ান চৌধুরী তাকে নিজের বাহু জোরে টেনে নিল। মদের তীব্র গন্ধে নাক সিটকে ফেলল ইনশিয়া। আয়ান বিষয়টা বুঝতে পেরে তাকে ছেড়ে কিছুটা দূরে সরে বসল। এরপর শান্ত কণ্ঠে বলল, এখানে অপেক্ষা করো, আমি শাওয়ার নিয়ে আসছি। আয়ান উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য উদ্যত হতে ইনশিয়া তার হাতটা চেপে ধরল। আয়ান তার দিকে তাকালে ইনশিয়া মৃদু কণ্ঠে বলল,
খুব রাগ করেছেন তাই না? আয়ান চৌধুরী কোনো উত্তর না দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে আসতো। আয়ান যাওয়ার পর ইনশিয়া খেয়াল করে দেখলো এখানে শুধুমাত্র একটা বিয়ারের বোতলে বেশ কয়েকটা সিগারেটের পোড়া অংশ পড়ে আছে। ইনশিয়া বোতলটা হাতে নিয়ে নাকের সামনে ধরতেই গন্ধ সহ্য করতে না পারায় তৎক্ষণাৎ সে বোতলটা রেখে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে ব্যালকনির গ্রিল দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সে। বেশ কিছুক্ষণ পর আয়ান চৌধুরী ব্যালকনিতে এসে ইনশিয়ার পাশে বসত। ইনশিয়া কিছু বলার পূর্বেই আবারও তাকে নিজের বাহু জোরে জড়িয়ে নিল আয়ান চৌধুরী। সদ্য গোসল করা আয়ানের ঠান্ডা শরীরের সংস্পর্শে বেশ ভালো লাগছে ইনশিয়ার। সে আরও ভালোভাবে আয়ানের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়ে শান্ত গলায় বলল, আজ শুধুমাত্র একটা বোতল শেষ করলেন যে? তোমার পছন্দ নয় তাই? বলে কতগুলো সিগারেট? তোমার পছন্দ তাই। তুমি তো সিগারেটের গন্ধ ভালোবাসো সিয়া। ভালোবাসি, কিন্তু সিগারেট স্বাস্থ্যের জন্য হানিকারক। এতে ক্যান্সার সহ নানা ধরনের প্রাণঘাতী রোগের সৃষ্টি হতে পারে। একটা খান, এটাও ঠিক নয়, তবে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি এত এত সিগারেট টানেন তাহলে তো সমস্যা। আমি আপনাকে হারাতে চাই না মিস্টার চৌধুরী। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার সব কিছু যে আপনি, আপনি ছাড়া আমার কিছু নেই আর। আমি কিছুই না আপনি ছাড়া। আয়ান মুচকি হেসে প্রশ্ন করল, শুধু আমি? সিয়ান কি দোষ করলো? আপনি আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড, আর সিয়ান আমার পৃথিবী। সিয়ানের থেকেও আমার কাছে বেশি দামি আপনি। কেন জানেন? একসময় আমার সন্তানও হয়তো বা আমায় ছেড়ে চলে যাবে, আমাকে নিয়ে বিরক্ত বোধ করবে, কিন্তু আপনি, আপনি তো আমার ভালোবাসা, আমার স্বামী। আপনার সঙ্গে নিশ্চিন্তে আমি সারাটা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। এমনকি মৃত্যুর পর পরকালেও আমরা একসঙ্গেই থাকবো। সন্তান, আত্মীয় স্বজন, কারো উপরই আস্থা রাখা যায় না। তবে স্বামী নামক শব্দটা এমন একটা বিধ্বস্ত ব্যক্তিত্ব যার কাছে একজন মেয়ে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। চোখ বন্ধ করে তার উপর আস্থা রাখতে পারেন। একজন মেয়ের জীবনের সবচেয়ে প্রিয় আর বিশ্বস্ত মানুষ হলো তার স্বামী, এরপর সন্তান, তার পর বাবা মা। তবে সব স্বামী ভালো হয় না। স্বামী নামক মানুষের কাছেও মেয়েরা নিরাপদ নয়। যারা এরকম হয় তারা তো প্রকৃতপক্ষে স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। শুধুমাত্র বিয়ে করে বউকে ঘরে তুললেই স্বামী হওয়া যায় না। একজন আদর্শ স্বামীর অনেক দায়িত্ব কর্তব্য থাকে। একজন আদর্শ স্বামী কখনোই জেনে বুঝে তার স্ত্রীর খারাপ করে না। ইনশিয়ার কথার আর কোনো প্রত্যুত্তর করল না আয়ান চৌধুরী। দুজনের মধ্যেই কিছুক্ষণ নীরবতা বিরাজ করার পর ইনশিয়া বলল, আপনি গত রাতের বিষয়ে কিছু বলছেন না যে? আপনার এই নীরবতা আমায় আরো বেশি উতলা করে তুলছে। আপনি কি খুব রেগে আছেন আমার উপর? তুমি কি নিজের হেলথ কন্ডিশনের কথা জানতে সিয়া? শিয়া কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলল, আমার কি কিছু হয়েছে? খারাপ কিছু কি? চুপ থাকবেন না প্লিজ, বলুন না। আয়ান প্রসঙ্গ বলতে বলল। বারে, তোমার কি কাজ ছিল? আমাকে ফলো করছিলে? ইনশিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আসলে আমি আপনাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। আপনি তো সব সময় বলেন চোখের দেখা নাকি সব সময় সত্যি হয় না, দেখার বাইরেও অনেক কিছু থাকে। তবে আপনার বাহ্যিক দিকগুলো সবসময় খারাপটাই প্রমাণ করে। এর ফলে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মধ্যে। তবে আমি বিশ্বাস করি আপনি বাস্তবে মোটেও সেই রকম নন যেরকমটা আপনি দেখান। আপনাকে জিজ্ঞেস করলেও তো সঠিক কোনো উত্তর দেন না। আপনি, মৃদু স্যার, নাজমা আন্টি, আপনারা সবাই সবসময় বলেন আমি নিজেই যেন সত্যটা খুঁজে বের করি। তা সত্যতা জানার মিশনে নেমেছিলাম আমি। তবে যতটুকু জেনেছি এটাই যথেষ্ট। নতুন করে আমি আর কোনো কিছু জানতে চাই না, কারণ আমি বুঝতে পেরেছি আপনার দ্বারা কোনো নিরাপদ মানুষের কোনো ক্ষতি হবে না। অপরাধীদের দমন করতে আপনি সর্বদা সোচ্চার। ইনশিয়া কিছুক্ষণ পর আবার বলে, তবে আপনার কাছে আমার একটা বিষয়ে প্রশ্ন আছে, সন্দেহ বা অবিশ্বাস নয়। আমি শুধু এটা জানতে চাই আপনি মিথ্যে কেন বলেছেন আমায়? আয়ান ইনশিয়ার দিকে প্রশ্ন সূচক চাহনিতে তাকান ইনশিয়া বলতে শুরু করলো, আপনার কাছে যখন জেসি ম্যামের পরিচয় জানতে চেয়েছিলাম তখন ওকে বেড পার্টনার কেন বলেছিলেন? সে তো শুধুই আপনার ফ্রেন্ড। আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, কোনটা আমার সিরিয়াস কথা আর কোনটা রাগের মাথায় বলা কথা, এর পার্থক্য বুঝবার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি। রাগের বশে বলেছিলেন? জানি না। সরি, আমি সেদিন আপনার সম্বন্ধে অনেক খারাপ কিছু ভেবে নিয়েছিলাম। তবে আরেকটা কথা, আপনি যে বারে গিয়ে মেয়েদের নিয়ে ওভাবে রুমে চলে যান, এটা আর করবেন না প্লিজ। খুবই দৃষ্টিকটু দেখা এটা। আমি তো সেটাই চাই, এমনভাবে তাদেরকে নিয়ে রুমে যাব
যাতে করে কেউ বুঝতে না পারে আমরা বিজনেস ডিল করার উদ্দেশ্যে ভেতরে গেছি। সেফলি ডিল ফাইনাল করার জন্যই এভাবে মানুষের চোখে ধোঁকা দিই। কি দরকার মানুষের সামনে নিজেকে খারাপ প্রমাণিত করার? কারণ খারাপ মানুষের সাথে নতুন করে কোনো খারাপ করা যায় না, কিন্তু ভালো মানুষ হলে তার ভালো মানুষই ও সরলতার উপর বেস করে দুর্বলতাকে খুঁজে বের করে চরম ক্ষতি করা যায়। এই দুনিয়ায় সবচেয়ে বিপদগ্রস্ত ক্ষতির সম্মুখীন তারাই হয় যারা ভালো ব্যক্তিত্বের মানুষ। অথচ খারাপদের দিকে নোটিস করে দেখো, হাজারো অপরাধ করেও তারা ঠিকই বেঁচে যায়। আইনে তাদের সাজা হয় যারা সামান্যতম অপরাধ করেছে, অথচ যারা প্রফেশনালি নানা ধরনের অপকর্মের সাথে জড়িত তারা ঠিকই গায়ে হাওয়া লাগিয়ে নির্দ্বিধায় বাহিরে ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য আইন কোনো সাজাই দেয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খারাপ হয়েই খারাপদেরকে নির্মূল করব এই সমাজ থেকে। খারাপ হয়েছি বলে লোক সম্মুখে মারপিট খুন খারাপি করার পরেও প্রমাণ নষ্ট করে আমাকে ছাড় দেওয়া হয়, অথচ ভালো পথে এই কাজে নামলে আজ আমিও অন্ধকার কারাগারে থাকতাম। কি বুঝলে বলো? আয়ানের প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পেল না ইনশিয়া। আয়ান তো ভুল কিছু বলেনি, সে যা বলেছে সেটাই হলো আজকের পৃথিবীর চরম বাস্তবতা। ভালো মানুষের কোনো মূল্য নেই এই সমাজে, তাদেরকে প্রতিটা পদে পদে হেয় প্রতিপন্ন হতে হয়। অথচ যারা খারাপ দুর্নীতিবাজ তাদের নামটা কি অন্যরকম। সমাজের সুনামধন্য স্মার্ট ব্যক্তিত্ব তারাই। সিয়া, হুম, সত্যি বিশ্বাস করো আমাকে? অনেক বেশি। তবে এটা স্বীকার করতে আমি বাধ্য, মাঝখানে কিছু সময় আমার মনেও অবিশ্বাস সৃষ্টি করেছিল, কিন্তু বর্তমানে তার ছিটে ফোটাও নেই। আয়ান চৌধুরী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানো তো, এই মার্ডারগুলো করতে আমারও অনেক খারাপ লাগে। যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করি না কেন, প্রকৃতপক্ষে আমি নিজেও তো একজন রক্ত মাংসের মানুষ। আমারও আবেগ অনুভূতি আছে, কিন্তু আমি যে নিরুপায়, তাই কড়া করে ড্রিঙ্কস করার পর এই কাজে নামি, যাতে আবেগ অনুভূতি সব চাপা পড়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে এই ড্রিঙ্কসগুলো আমার শরীরে কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আমি একসাথে 6-7টা বোতল শেষ করে ফেললেও সেভাবে নেশা হয় না, হুঁশ হারাই না। তাই মার্ডারের পর ভারী এক্সারসাইজ করি, পাঞ্চিং ব্যাগে একের পর এক পাঞ্চ করে নিজেকে শান্ত করার চেষ্টা করি। তবে এর সব কিছুই গোপনীয়। মমিন আর মৃদুল ব্যতীত বাকি সবাই আমার খর্বাক্ত শরীর দেখে ভেবে নেয় আমি নাকি মার্ডারের আগে ভিকটিমের সাথে ইন্টিমেট হয়েছি। সে ছেলে হোক বা মেয়ে, সবার সাথেই নাকি আমি এ ধরনের কাজে লিপ্ত হই। আয়নের কথাগুলো চুপচাপ শুনছে ইনশিয়া, কিন্তু এর প্রত্যুত্তর করার মতো কোনো শব্দ তার কাছে নেই। আবারও কিছুক্ষণ নীরবতার পর আয়ান চৌধুরী বলল, তোমাকে ট্রেন করার চেষ্টা করেছিলাম, তুমি কি এতটুকু সেলফ ডিফেন্স শেখোনি? এত পরিশ্রমের ফলাফল পুরোই শূন্য। আমাকে কিডন্যাপ করার পর মুক্ত হওয়ার জন্যই তো এত প্ল্যান করে আমি আমার হাতের শিরা কেটেছিলাম, যেন ওরা আমাকে হসপিটালাইজ করতে বাধ্য হয়। আমি জানতাম হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারলে আপনি ঠিক আমায় খুঁজে বের করতে পারবেন। এটা সেলফ ডিফেন্স নয়, এটা বোকামি। তোমাকে ট্রেন করা হয়েছিল ফাইট ব্যাক করার জন্য, নিজের সুরক্ষা নিজে করার জন্য, অন্যের উপর ডিপেন্ডেবল হওয়ার জন্য নয়। এখানে কখনোই কাউকে স্ব ইচ্ছায় নিজেকে আঘাত করে মৃত্যু মুখে পতিত হওয়ার শিক্ষা দেওয়া হয় না। ইনশিয়া কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে নিল। আয়ান ফের বলতে শুরু করলো, একজন নার্স হওয়ার পরেও কতটুকু শিরা কাটলে সেফ থাকবে সেটা বুঝো না তুমি? এমনভাবে শিরা কেটেছো যে ব্লিডিং বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছো তুমি। সবাইকে টেনশনে ফেলতে কি ভালো লাগে তোমার? কিডন্যাপার না হোক, মৃত্যুর সাথে লড়াই তো করেছি, আবার বেঁচেও ফিরেছি। এত কথা শোনানোর কি আছে? এসব কারণে আমি তোমাকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দিতে চেয়েছিলাম, যাতে করে যে কোনো বিপদে তুমি নিজেকে সেভ করতে পারো। কিন্তু তুমি তো এরপর আর কখনো এরকমটা হবে না, কথা দিচ্ছি। এবার থেকে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে ট্রেনিং নিব আমি। সেটার আর কোনো প্রয়োজন নেই, ভবিষ্যতে আর কখনো ভেবে দেখা যাবে। কিন্তু কেন? বিশ্বাস করুন, আমি আর এরকম করব না। কালকে বিশেষ একজনের সাথে মিট করাবো তোমাদের। এরপর সিয়ান ও তোমাকে আমেরিকা পাঠিয়ে দেব। সেফটি ফার্স্ট প্রায়োরিটি। আমেরিকা? কি বলছেনটা কি সব? সেফটির জন্য বাইরের দেশে কেন যেতে হবে? আমাদের এই বাড়িটাও তো ফুল সিকিউরড। আচ্ছা, তোমাকে যে বা যারা কিডন্যাপ করেছিল, তোমার কি তাদের ফেস মনে আছে? দেখলে চিনতে পারবে তো? আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। আমার প্রশ্নের উত্তরটা আগে দাও, তারপর না হয় তোমারটা। চেহারা দেখিনি, মুখটা মাফলার দিয়ে ঢাকা ছিল, তবে হ্যাঁ, তার নিকনেমটা জানি আমি। অনেকবার পরিচয় জানতে চেয়েছিলাম, কিন্তু ঠিক করে কিছুই বলেনি।
শুধু এতটুকু বলছিল ওনাকে নাকি আন্ডারওয়ার্ল্ডের সবাই HIV নামেই চেনে, কিন্তু অরিজিনাল নামটা কিছুতেই বলল না। কি নাম বললে? HIV। শুয়োরের বাচ্চা। কথাটা বলেই উঠে দাঁড়ালো আয়ান চৌধুরী। কিডন্যাপিং এর কারণ বলেনি? আপনার সাথে আমার কি সম্পর্ক সেটা জানতে চাইছিল বারবার করে, প্রেশার ক্রিয়েট করছিল আমার উপর। আর আর না, কিছু না। সিয়া, আমার কাছে কিছু গোপন করো না, এর ফল ভালো হবে না। তোমার ভুলগুলোর জন্য কত বড় বড় ঝামেলার সৃষ্টি হয় সেটা তুমিও খুব ভালো করে জানো। আসলে আপনার মেমোরি লস হওয়ার পর আমি যে আপনাকে টেক কেয়ার করেছিলাম, এটা নিয়ে আমার উপর ওনার ভীষণ ক্ষোভ। উনি নাকি আমাকে শেষ করে ফেলবেন, আমার জন্য নাকি ওনার মিশন সাকসেস হতে গিয়েও হয়নি। কোন মিশন? আপনাকে মারার মিশন। আপনাকে মেরে আপনার পজিশনটা দখল করতে চান উনি, কিন্তু আমার জন্য নাকি তীরে এসে তরি ডুবেছে, তার কোটি টাকা লস হয়েছে। এবার মিশন হেক্সা কমপ্লিট করব আমি। আয়নের চোখ মুখ রাগে লালচে বর্ণ ধারণ করেছে, কপালে হাতের শিরাগুলি ফুলে উঠেছে। সে চলে যেতে নিলে ইনশিয়া তাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? সাবধানে থেকো, আমি আসছি। আরে বলে তো যাবেন নাকি? আয়ান কিছু বলার পূর্বেই শিয়ান ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলো। আয়ান তৎক্ষণাৎ বিছানার কাছে গিয়ে শিয়ানকে কোলে তুলে নিল। দেখলেন, সিয়ানও চাইছে না আপনি এখন বাইরে যান। তুমি সিয়ানকে সামলাও, আমি আসছি। আয়ান ইনশিয়ার কোলে শিয়ানকে দিতে গেলে শিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাবাকে ছেড়ে মায়ের কাছে একদমই যেতে চায় না শিয়ান, কারণ বাবার সাথে তার সখ্যতা বেশি। শিয়ানের কাণ্ড দেখে ফিক করে হেসে দিল ইনশিয়া। সে আয়ানের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি হলো তো? জোর জবরদস্তি রেখে গেলে আপনার ছেলে কিন্তু কান্নাকাটি শুরু করবে, তখন ওকে সামলানো মুখের কথা না। আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, ওকে রেডি করে দাও। আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গা কি সিয়ানের জন্য সেফ? সিয়ানের ছোট থেকেই সবকিছুর সঙ্গে অভ্যস্ত হতে হবে। ইনশিয়ার কথা না বাড়িয়ে শিয়ানকে রেডি করে দিল। আয়ান চৌধুরী শিয়ানকে কোলে নিয়ে ইনশিয়ার হাতে একটা মেডিকেল ফাইল ধরিয়ে দিয়ে বলল, এটা দেখো, আশা করি এরপর থেকে নিজের প্রতি আর কেয়ারলেস হবে না। সাবধানে থেকো। কি এটা? আয়ান কোনো উত্তর না দিয়ে শিয়ানকে নিয়ে চলে গেল। তারা যাওয়ার পর ইনশিয়া ফাইলটা খুলতেই কতগুলো রিপোর্ট পেপার দেখতে পেল। এর মধ্যে তার প্রেগনেন্সি রিপোর্টটাও রয়েছে। প্রেগনেন্সির কথা জানতে পেরে থপ করে বিছানায় বসে পড়ল ইনশিয়া। ঠিক কেমন প্রতিক্রিয়া করা উচিত সেটাই বুঝে উঠতে পারছে না সে। সব কিছু কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। পরদিন দুপুর 12টা, গাড়ির ফ্রন্ট সিটে আয়ান চৌধুরী পাশে বসে আছে ইনশিয়া। আয়ান শিয়ানকে কোলে নিয়ে ড্রাইভিং করছে। আচ্ছা, কালকে সারাটা দিন গেল, রাত গেল, আপনারা বাড়িতে ফিরলেন না। সিয়ানকে নিয়ে কোথায় ছিলেন আপনিই ভালো জানেন। কিছুক্ষণ আগে বাড়ি ফিরে কোনো কারণ না জানিয়ে আমায় রেডি হতে বললেন। কতবার করে জিজ্ঞেস করছি, এখনো বলছেন না কোথায় যাচ্ছি আমরা। চুপ থাকো, গতকালই তো বললে আমার উপর নাকি তোমার অগাধ বিশ্বাস। তাহলে এত প্রশ্ন কিসের? কোথায় নিয়ে যাচ্ছি সেটা যাওয়ার পরই জানতে পারবে। এখন আর কথা বলো না, ড্রাইভিং এ প্রবলেম হচ্ছে। সিয়ানকে কিছু খাওয়ানোর সময়ও তো দিলেন না। না জানি কাল থেকে আমার ছেলেটা কি খেয়েছে। সিয়ান তোলা খাবার খেতে বেশি পছন্দ করে। আমি বাবা হয়ে অবশ্যই নিজের ছেলেকে অভুক্ত রেখে কষ্ট দিব না। লজিকলেস কথাবার্তা বন্ধ করে চুপচাপ বসে থাকো। আমার প্রেগনেন্সি কথা জেনেও আপনি এরকম বিহেভ করছেন। আমি আবার কনসিভ করে আপনি খুশি হননি, তাই না? অবশ্য আপনার মতে আমি তো মা হওয়ার যোগ্যতাই রাখি না। সিয়ানকে নিয়ে কম কথা তো শোনাননি আপনি আমায়। আপনি চাইলে অ্যাবর্শন করাতে পারেন। আয়ান গাড়ি ব্রেক করে ইনশিয়ার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকলো। খারাপ কথা কিনে নিতে চাইছো? তুমি ভাবলে কি করে আমি আমার সন্তানকে হত্যা করতে চাইবো? এরকম মানসিকতা থাকলে অভিমন্যুর থেকে তোমাকে সেভ করে আনতাম না। সঠিক সময়ে আমি না পৌঁছালে ওই জানোয়ার অভিমন্যু তোমার অ্যাবর্শন করিয়ে দিত। ওটির দরজা থেকে রেস্কিউ করে এনেছি তোমাকে। আয়ানের কথাগুলো শুনে তার দিকে বিস্ফোরিত চোখে তাকালো ইনশিয়া। আয়ান ফের বলল, আমি জানি বাচ্চা সামলাতে তুমি একেবারে অদক্ষ, কিন্তু সমস্যা নেই, আমি আছি তো। শুধু একটা কেন, একটা ফুটবল টিম জন্ম দাও, তবু আমার কোনো আপত্তি নেই। শিয়ানের মতো করে তাদেরকেও আমি ঠিক সামলে নিতে পারবো। আর একটা ফুটবল টিম জন্ম দেওয়ার মিশনে নামতে আমার কোনো আপত্তি নেই, উল্টো আমার জন্য ভালোই হবে। আয়ানের কথাগুলো শুনে লজ্জায় মাথা নিচু করে নিল ইনশিয়া। আয়ান গাড়ি স্টার্ট দিয়ে বলল, এবার যদি আর একটা কথা মুখ দিয়ে বের হয় তাহলে সেটা বন্ধ করার উপায়ও আমার জানা আছে, সেটাও রোমান্টিক ভাবে। এখন তুমি যদি চাও আমি এরকম কিছু করি তাহলে বকবকানি শুরু করতে পারো।
ইনসি আয়ানের কথার অর্থ বুঝতে পেরে আর কিছু না বলে জানালার গ্লাস দিয়ে বাইরের দিকে তাকাতেই ব্যস্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর নিষিদ্ধ পল্লীতে এসে গাড়ি ব্রেক করলো আয়ান চৌধুরী। ইনসিয়া ভরকে গিয়ে বলল, এখানে কেন আসলেন? ভয় লাগছে? না, আমি শুধু জিজ্ঞেস করছি মাত্র। গুড। আয়ান একটা নেকআপ ও ইনার ক্যাপ ইনসিয়ার হাতে দিয়ে বলল, ইনার ক্যাপটা বেঁধে নিকাপটা পরে নাও, আর ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে কভার করো, যাতে তোমার শরীরে এতটুকু অংশও দেখা না যায়। কিন্তু কেন? আপনি তো এখানে বিজনেসের কারণে আসেন। এখানে আমার কি কাজ বলুন তো? কোনো কাজ নেই, কারোর সঙ্গে দেখা করানোর জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। কার সঙ্গে? এখানে আবার এমন কে থাকতে পারে